ধরেই মনের মধ্যে একটা ইচ্ছে ছিল, শ্যাওড়াফুলি ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যাব। বাবা তারকনাথের ওপর মানুষের যে কি বিশ্বাস, তাই রাস্তায় না এলে হয়তো বোঝাই যেত না। আজ সব কিছু ছেড়ে নিজের পা দুটোর ওপর ভরসা করে বেরিয়ে পড়লাম বাবার দরবারের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কোনো বাইক রাইড নয়, আজ শুধুই পায়ে হাঁটার গল্প। শ্যাওড়াফুলির নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে হেঁটে যাব তারকেশ্বর। রাস্তায় কি হলো, কতটা কষ্ট হলো আর কতটা আনন্দ পেলাম, সব আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন একসাথে যাত্রা শুরু করা যাক। ঘড়ির কাঁটা তখন এগোচ্ছে বেলা 12টার দিকে। ব্যাগ গুছিয়ে মা বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে পা বাড়ালাম বাগনাপাড়া স্টেশনের দিকে। তো ফাইনালি আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের 11:55 ট্রেন রয়েছে। আবার এখান থেকে পায়ে হেঁটে আমাদের যেতে হবে আসাম রোড, তারপরে এখান থেকে টোটো ধরে স্টেশন। তো চলো যাওয়া যাক। ঠিক বেলা 11:55 আমাদের ট্রেন রয়েছে। তো আমরা চলে এসেছি বাগনাপাড়া স্টেশন। আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 11:55। তো ট্রেন আসছে, এবার আমাদের জার্নি এখান থেকে আমরা স্টার্ট করলাম। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। স্টেশনে যখন পৌঁছলাম তখন মনের ভেতরে একটা অদ্ভুত উত্তেজনা। ট্রেনে উঠে যখন জানলার বাইরে চোখ রাখলাম তখন থেকেই যেন মনের ভেতরে একটাই নাম ঘুরছিল, ভোলে বোম। ট্রেনে উঠতেই ভক্তদের ভিড় আর উল্লাস ছিল চোখে পড়ার মতো। বাগনাপাড়া স্টেশন থেকেই ট্রেনে ভক্তদের ভিড় দেখে বুঝতে পারছিলাম শ্রাবণের দ্বিতীয় সোমবার কী পরিমাণে ভিড় হতে চলেছে। ট্রেন যখন বৈদ্যবাড়ি স্টেশন এসে থামল, চারপাশের পরিবেশটা যেন বদলে গেল। চারিদিকে শুধু গেরুয়া রঙের মেলা আর বাতাসে ভেসে আসছে ধূপ আর কর্পূরের গন্ধ। আমরা বৈদ্যবাড়ি স্টেশন থেকেই চললাম নিমাইতীর্থ ঘাট থেকে গঙ্গা জল তোলার জন্য। এরপর আমরা নিয়ম মেনে প্রথমেই কিনে এলাম জল তোলার জন্য ঘট। তারকেশ্বর যাওয়ার আগে যে প্রথম কাজটা যেটা ঘট নেওয়া, সেটা কিন্তু আমরা এখান থেকে বাছাই করে নিয়ে নিচ্ছি যাতে কোনো রকম প্রবলেম না হয়, যাতে জল লিকেজ না হয়। তো এখান থেকে ঘট নেওয়ার পর আমরা চলে যাবো সেটা নিমাইতীর্থ ঘাটে। তো আমি এখন আছি হাতিশালা ঘাটের ঠিক সামনে। এই ঘাটেও কিন্তু প্রচুর পরিমাণে লোক রয়েছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমরা এই দিন আজকে এসেছি এখানে। আমরা এই ঘাট থেকে জল নেবো না, আমরা নেবো হচ্ছে নিমাইতীর্থ ঘাট থেকে। সেখানেই এখন সোজা চলে যাবো। আপনাদের এই ঘাটের এখন কন্ডিশনটা দেখা, এখানে কী পরিমাণে ভিড় রয়েছে। এত পরিমাণে আছে ভিড় রয়েছে, আমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটে যেতে পারলাম না। ওই জন্য আমরা আগে থেকে একটা আলাদা করে ঘাট যেটা বানানো হয়েছে, আমরা কিন্তু সেখানেই আসলাম। আপনারা যদি আসেন তাহলে যদি নিমাইতীর্থ ঘাটে যদি স্নান করার চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু বৈদ্যবাড়িতে নামলে হবে না। আমরা বৈদ্যবাড়ি নেমেছিলাম, যদি শ্যাওড়াফুলিতে নেমে তারপরে আসেন তাহলে কিন্তু নিমাইতীর্থ ঘাটে আসতে পারবেন। নাহলে এদিক থেকে ওদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, মানে পুলিশ সামনেই আটকে দিচ্ছে। ওই জন্য আমরা সামনেই যে ঘাট আছে যেখানে স্নান করার জন্য তৈরি করা হয়েছে, এখানে কার্পেট বেছানো ঘাটগুলো, সেখানে কিন্তু আমরা স্নান করছি। আর নিমাইতীর্থ ঘাটে আমরা যেতে পারলাম না। তো এখন এখানে এই ঘাটেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। একবার ভিড়টা আপনাদের দেখাই। আমরা নিমাইতীর্থ ঘাটে যেতে পারিনি, ওই জন্য আগে থেকেই আমরা সুবতলা ঘাট থেকে জল নিয়ে এলাম। আর এখন কিন্তু এখানে এই পরিমাণে ভিড় রয়েছে। আর এবার আমরা এখান থেকে রওনা দেবো সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে। তো সবাই বলো নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।
চলো তারকেশ্বর দিকে যাওয়া যাক। যারা নিমাই তীর্থ ঘাট থেকে জল নিতে চাও তারা কিন্তু অবশ্যই শেওড়াফুলি নামবে, ওখান থেকে হেঁটে এসে নিমাই তীর্থ ঘাট থেকে জল নেওয়ার পর তারপর তারকেশ্বর দিকে রওনা দেবে। আমরা কিন্তু এই পথে যেহেতু বৈদ্যবাটি নেমেছিলাম, সেই পথে কিন্তু আমাদের অতদূর আমরা এগোতে পারিনি, আমরা সামনে থেকে চলে এলাম সুভতলা ঘাট থেকে জল নিয়ে। এখন আমরা সোজা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। ঘাট থেকে খানিকটা হেঁটে আসার পর আমরা এবার যে মেন রাস্তা যেটা সোজা চলে যাচ্ছে বৈদ্যবাটি চৌমাথা, সেখানে কিন্তু আমরা যাচ্ছি। একবার সামনের ভিউটা তোমরা একবার দেখো। শেওড়াফুলি থেকে তারকেশ্বর রাস্তাটা কিন্তু ছোট নয়, মাইলের পর মাইল রাস্তা শুধু পায়ে হেঁটে পার করা। প্রথম কয়েক কিলোমিটার বেশ ভালোই কাটলো, চারপাশে মানুষের উৎসাহ, ওই বাবা তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব স্লোগান কানে আসতেই শরীরটা যেন দ্বিগুণ এনার্জিতে ভরে উঠল। কিন্তু সময় যত এগোচ্ছিল পায়ের ওপর চাপ তত বাড়ছিল। এক সময় মনে হচ্ছিল আর বোধহয় পা চলবে না। কিন্তু এটাই তো এই যাত্রার আসল সার্থকতা, নিজের কষ্টকে ভুলে বাবার ওপর ভরসা রেখে এগিয়ে যাওয়া। রাস্তার দুধারে সেবা শিবিরগুলোয় মানুষ যেভাবে জল আর খাবার দিয়ে সাহায্য করছিলেন তা সত্যিই বাংলার এক অদ্ভুত রূপ। তো সামনে এরকম কিন্তু জল খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আর এরকম আরও অনেক কিছু ক্যাম্প পাবো সামনে। তো এই জার্নিতে টোটাল কীরকম কী সিচুয়েশান আছে, মানে 2026-এ কী কী পরিবর্তন হয়েছে তারকেশ্বর যাত্রীদের জন্য, মানে জল যাত্রীদের জন্য, তো সেটা কিন্তু এই ভিডিওতে পুরোপুরি থাকবে, তোমার ভিডিওর সাথে জুড়ে থাকবে। বৈদ্যবাটি চৌমাথা ক্রস করলাম, এবার যাচ্ছি দিল্লি রোডের দিকে। এখানে কিন্তু আজকে প্রচুর ভিড় রয়েছে। আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের, আর আজকে কিন্তু ভক্তদের ঢল প্রচুর রয়েছে। তারকেশ্বর যাত্রা শুধু একটা রাস্তা পার করা নয়, এটা আসলে নিজের ভেতরের অহংকারকে গলিয়ে দেওয়ার একটা জার্নি। তো আমরা এখন পৌঁছে গেছি দিল্লি রোডের কাছে। এখানে যেহেতু গেট পড়েছিল এই জন্য খানিকক্ষণ দাঁড়াতে হলো, এবার কিন্তু গেট খুলে দিয়েছে। আর কী পরিমাণে মানুষ রয়েছে এখানে তোমরা একবার দেখো, মানে কী পরিমাণে ভক্তগণ আজকে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে দ্বিতীয় মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। শাস্ত্রে বলে মহাদেব কোনো জাঁকজমক পছন্দ করেন না, তিনি শুধু ভক্তের চোখের জল আর মনের সরলতাটুকু দেখেন। এই যে চারপাশে এত মানুষ ঘর সংসার ছেড়ে, চেনা আরাম ছেড়ে শুধু একটা ঘটের জল নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে চলছে, এটাই তো আসল বিশ্বাস, যেখানে কোনো ধনী দরিদ্রের ভেদ নেই। এখানে সকলেই শুধু বাবার সন্তান।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পায়ের ফোসকা পড়া বা শরীরের কষ্ট, এটা আসলে আমাদের ভেতরে ধৈর্যকে পরীক্ষা করে। যখন পা আর চলতে চায় না, তখনই মন থেকে একটা আওয়াজ আসে, বাবা শক্তি দাও। আধ্যাত্মিকতার কিছুই নয়, নিজের সব কষ্টকে ঈশ্বরের চরণে চেপে দিয়ে শুধু বিশ্বাসের ওপর ভর করে এক এক পা এগিয়ে যাওয়া। কেমন লাগছে খিচুড়ি? তো আমরা এখন একটু ব্রেক নিলাম দাঁড়িয়ে, রাস্তার সামনে দাঁড়িয়ে এখন আমরা খিচুড়ি খেলাম। এরকম অনেক কিন্তু ক্যাম্প রাস্তায় আমরা পাবো, তো যখনই খিদে পাবে এখন দাঁড়িয়ে আর কি টিফিনটা করে নেবো। এইভাবে কিন্তু তারকেশ্বরের জার্নিটা আমরা কমপ্লিট করবো। তো বলো, এখন রাস্তা বহু দূর বাকি। ভোলে বাবার নাম নিয়ে আমরা তারকেশ্বর থেকে রওনা দিই। এবছর কিন্তু মানে জলযাত্রীদের জন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছে। যেরকম জলের ব্যবস্থা রয়েছে, সেরকম কিন্তু এরকমভাবে খুব সুন্দর সুন্দর এরকম বাথরুমের ব্যবস্থা করা আছে। মানে কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রায় 1-1.5 কিলোমিটার, মানে 2 কিলোমিটার খুব বেশি হলে হবে। এর মাথায় মাথায় কিন্তু এরকম শৌচালয় করা রয়েছে, লেডিস জেন্টস উভয়ের ক্ষেত্রেই আছে। আর এরকম কিন্তু দু সাইড, এদিকে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে। এরকম কিন্তু সামনে আরও অনেক আছে, এগুলো আমরা রাস্তায় পাবো। আর কোনো রকম কোনো অসুবিধা হওয়ার এবছর কথাই না, কারণ এবছর কিন্তু ঢেলে সাজানো হয়েছে তারকেশ্বর পুরো এই যে রাস্তাটা, সেটাকে। কারণ হচ্ছে জলযাত্রীদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই পথে চলতে চলতে আজ মহাদেবের সেই পরম সত্যতার কথা খুব মনে পড়ছে। মহাদেব বলেন, জীবনে যা কিছু হয়েছে বা হচ্ছে সেটাকে আগে স্বীকার করতে শেখো। মনে রেখো, জীবনের প্রত্যেকটা সমস্যা তোমাকে আসলে আরও শক্তিশালী করে তুলবে। যা কিছু আজ তোমার সাথে আছে তা তোমার নিজের, তা কোনো দিন তোমার থেকে দূরে যাবে না। আর যা তোমার থেকে দূরে চলে গেছে, বুঝে নাও তোমার জীবনে সেগুলোর আর কোনো দরকার ছিল না। তাই অনর্থক চিন্তা করা ছাড়ো, নিজের কাজটা সততার সাথে করতে থাকো, আর আমার উপর বিশ্বাস রাখো। তুমি ঠিক সেটাই পাবে যেটা তোমার পাওনা, যেটা তোমার প্রাপ্য। হর হর মহাদেব। এখন সময় হয়েছে 6:30 মতো, আর আমরা এখনও সিঙ্গুর পৌঁছতে পারিনি। আর এদিকে বেলা গড়িয়ে কিন্তু সন্ধ্যের পথে। এখনও ওয়েদার বলতে খুব ভালো ওয়েদার পাচ্ছি, কিন্তু বৃষ্টিটা হলে ভালো লাগবে। শুনেছি তারকেশ্বর যাওয়ার পথে বৃষ্টি হলে তার অনুভূতিটাই আলাদা। তো এখন সিচুয়েশান রয়েছে এরকম, হালকা হালকা চারিদিকে অন্ধকার নেমে আসছে, মানে সন্ধ্যের পথে। আর এই অবস্থা এখন রাস্তা। মহাদেব বলেন, তুমি যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, কারণ তুমি যা হারিয়েছ তা ছিল একটা সাধারণ মাটির টুকরো। আর মহাদেব তোমার জন্য যা লিখে রেখেছেন তা হলো আস্ত এক হিরে। ঈশ্বরের দরবারে কোনো কিছুই সময় ছাড়া আর চেষ্টা ছাড়া মেলে না। তাই অধৈর্য হয়েও না, শুধু নিজের ওপর আর ওনার ওপর ভরসা রেখে পথ চলতে থাকো। যখন ওনার ওপর তোমার কৃপা হবে, তখন চারপাশের সমস্ত অন্ধকার এক নিমেষে আলোয় ভরে যাবে। এই দীর্ঘ পথ চলতে চলতে একটা জিনিস খুব ভালো করে বুঝলাম, মহাদেব আমাদের জীবনে সমস্যা দেন আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তোলার জন্য। তিনি বলেন, যখন তুমি নিজেকে একা ভাববে, তখন চোখ বন্ধ করে মনের ভেতরে আমার নাম নিও। আমি কোনো মন্দিরের পাথরে নই, আমি প্রতিটা ভক্তের বিশ্বাসে আর লড়াকু মনের ভেতরে বাস করি। এই বিশ্বাসটাই তো আজ আমার দুটো পায়ের ক্লান্তি কেড়ে নিয়ে মনের মধ্যে জয় ভরিয়ে দিচ্ছে। জয় বাবা তারকনাথ। আজকে এখানে
এখানে ভোগের যেটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে লুচি ছিল, তার সাথে ছোলার ডাল ছিল, বেশ খেয়ে ভালোই লাগলো। এখানে কিন্তু জলেরও ব্যবস্থা আছে। আবার তোমাদের দেখাই এখানে সিচুয়েশনটা দেখো, এখান থেকে সবাই আসছে, এখানে দাঁড়িয়ে জল আর যেটা খাবারের ব্যবস্থা করেছে লুচি আর ছোলার ডাল ছিল, তো সেটা নিয়ে সবাই খাওয়া দাওয়া করে কিন্তু এখন এখান থেকে সোজা বেরিয়ে যাবে। আমরা কিন্তু এখন আর এখানে দাঁড়াবো না বেশিক্ষণ, কারণ এখন রাস্তা অনেক দূর বাকি আছে। তো আমরাও কিন্তু এখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাবো তারকেশ্বরের দিকে। হর হর মহাদেব। এই ভান্ডার ঠিক পাশেই কিন্তু এখানে স্বাস্থ্য শিবির করা আছে। তোমাদের কিছু যদি প্রয়োজন পড়ে থাকে কিন্তু এখানে দাঁড়িয়ে তোমরা সেটা ট্রিটমেন্টও করে দিতে পারো। এখানে দাঁড়িয়ে ওষুধ পেয়ে যাবে, আর প্রেশার মাপা থেকে শুরু করে বেসিক যে ফেসিলিটিগুলো দরকার একটা স্বাস্থ্য শিবিরে, সেটা কিন্তু এখানে সেই ফেসিলিটি দেওয়া হচ্ছে। তো আমরা এখানে এখন এসেছি একটু দরকারের জন্য। তোমার বাড়ির লোক খুঁজছে, উন্নতি হালদার তোমাকে তোমার লোক খুঁজছে, উন্নতি হালদার তোমাকে তোমরা কিন্তু স্বাস্থ্য শিবিরে কিন্তু এই বেসিক ফেসিলিটিগুলো তোমরা পেয়ে যাবে। আর এগুলো কিন্তু অনেক জায়গায় তোমরা পাবে, মানে 5-6 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু এই ফেসিলিটিগুলো রয়েছে। এবার কিন্তু নতুন সরকার আসার পর এই ফেসিলিটিগুলো নতুন করে করা হয়েছে, এগুলো কিন্তু আগে ছিল না। তো বেশ একটা ভালো উদ্যোগ। আর প্রত্যেকটা জলযাত্রীর জন্য কিন্তু এই ফেসিলিটিগুলো আগে থেকে দরকার ছিল, যেটা এই বছরই করা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা তারকেশ্বর দিকে রওনা দিই। এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা কিন্তু চলে যাচ্ছে ডাকাত কালীবাড়ির দিকে। তোমরা যদি ডাকাত কালীবাড়ি যাও সেই রুট দিয়েও কিন্তু তারকেশ্বর যাওয়া যায়। বাকি এই যে আমি যে রাস্তাটা ধরে নিলাম এটা কিন্তু শর্টকাট রাস্তা, আর এই রাস্তা দিয়ে এখন সোজা আমি চলে যাচ্ছি। আর অনেকেই আছে যারা ডাকাত কালীবাড়ি ঘুরে তারপরে যেতে চায়, সেই রাস্তা ধরে অনেকে যেতে পারে। তো আমরা এখনো হাফ রাস্তা যেতে পারিনি, তবে প্রচণ্ড পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, কারণ আমরা দুবার রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নিলেই অবস্থা খারাপ, পায়ে ব্যথা বেড়ে যাবে। এখানেও একটা স্বাস্থ্য শিবির রয়েছে, এরকম স্বাস্থ্য শিবির আরও 2-1 জায়গায় আমি দেখতে পেয়েছি। তো এখন যাচ্ছি সামনের দিকে, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, প্রচণ্ড। রেস্ট নিলেই এই ভুলটা করলেই কিন্তু এগোনো মুশকিল। তো এখন এই কন্ডিশন রয়েছে, আমরাও আস্তে আস্তে যাচ্ছি, হুড়োবাড়ি করছি না, দেখা যাক কখন পৌঁছাতে পারি। কি পায়ে ব্যথা করছে? পায়ে ব্যথা হচ্ছে। আমরা যেটা ভুল করেছি, আমরা বসে খানিকক্ষণ টাইম কাটিয়েছিলাম, আর সেই ধরুন কিন্তু যেই বসলাম সঙ্গে সঙ্গেই পায়ে ব্যথা স্টার্ট হয়ে গেল। যাই হোক, এবার বাবার তবুও যাবো, বাবার কাছে তো সহজে পৌঁছানো যায় না। এই কষ্টটাই কিন্তু, এই জায়গাটা যে হেঁটে হেঁটে যাওয়ার, এটা একটা ঐতিহ্য, এই জন্য কিন্তু সবাই যায়। হাজার কষ্টের মধ্যেও কিন্তু এখানে শান্তি আছে। তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি এখন তারকেশ্বরে। তারকেশ্বর 22 কিলোমিটার এখনও বাকি। আর আমরা এখন চলে এসেছি কামারকুণ্ডু। এখন সেই কামারকুণ্ডু ব্রিজ পার করব। সামনে রয়েছে কামারকুণ্ডু ব্রিজ। আর ভক্তের ঢল আজকে, প্রচুর পরিমাণে ভক্ত যাচ্ছে আজকে তারকেশ্বরে। আমি কন্টিনিউয়াসলি এরকম লোকই দেখে যাচ্ছি। যখন বসেছিলাম তখনও এরকম লোক ছিল, এখনও এরকম লোক। আর যত সামনে দিকে যাচ্ছি তত আরও যেন বেশি লোক রয়েছে। সব ভক্তের ভিড় আজকে পুরো ঢল নেমেছে। এরকম পরিমাণে বড় বড় বাস নিয়ে যাচ্ছে সবাই। এখন সময় হয়েছে 10টা, আমরা এখন কামারকুণ্ডু ব্রিজের ওপর উঠছি।
রাস্তা আসার পরেই প্রায় 1-1.5 কিলোমিটার অন্তর অন্তরই আমার দাঁড়াতে হচ্ছে, মানে এত পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে। সবার একই অবস্থা, তাই তো? আমারও সে একই অবস্থা। সবারই একই অবস্থা। এই যে সবাই এখন আমরা রেস্ট নিচ্ছি, এরকমটা প্রায় 1-1.5 কিলোমিটার অন্তর অন্তরই আমাদের করতে হচ্ছে। আমরা আবার তার বেশি দূর বাকি নেই, কিন্তু এই লাস্টের এই জার্নিটাই সবচেয়ে বেশি কষ্টকর। রেস্ট না নিয়ে উপায় নেই, রেস্ট নিলে প্রচণ্ড পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে। সববার এক অবস্থা। খুব সুন্দর হাওয়া বইছে, তবে আজকে দুপুরে যদি বৃষ্টি হতো খুব ভালো লাগতো, কিন্তু বৃষ্টিটা হলো না। 2-1 ফোঁটা হয়তো পড়েছে, কিন্তু সেরকম বৃষ্টি আমরা পাইনি। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টিটা হয়তো হবেই না। কারণ বাবার আশীর্বাদে যদি বৃষ্টি হয়, টোটাল জার্নির মধ্যে যদি একটু বৃষ্টি পেতাম খুব ভালো লাগতো। মানে যে হাঁটার পর যে গরম লাগছে সেই জিনিসটা বোধ হতো না। যে হাঁটার পরে যে গরম লাগছে সেটা বুঝতে পারতাম না, কিন্তু বৃষ্টিটা সত্যি খুব দরকার ছিল, যেটা আমরা পেলাম না। এবার দেখি এখনও কিছুটা টাইম এখনও বাকি আছে পৌঁছতে, এর মধ্যে বৃষ্টি পায় তাহলে তো খুবই ভালো কথা। না হচ্ছে না। কথা বলছে কেন? বৌদি রেস্ট নিচ্ছে আমি। বৌদি ব্যথা করছে? ব্যথা করছে? না ব্যথা করছে না। করছে না? তোমার করছে? না না ব্যথা করছে। একটু ব্যথা করছে। হবে? আমার ফুল এনার্জি। এখন এরকম বলছে, যখন হাঁটবে তখন একটা আমি ভিডিও দেখাবো। ফাইনালি আমরা কিন্তু কাশী বিশ্বনাথ চলে এসেছি, আর এখানে আমরা কিছুটা টাইম রেস্ট নেব। কারণ আমরা যখন টানা হাঁটা স্টার্ট করেছিলাম, আমরা একবারেও টানা রেস্ট নিইনি, মানে খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট রেস্ট নিয়েছি। এবার এখানে ঘন্টাখানিক থাকার প্ল্যান রয়েছে। তো কাশী বিশ্বনাথ এখন রয়েছি, আর এখন এখানে সিচুয়েশানটা ঠিক এরকম রয়েছে। মানে বসার জায়গা নেই, মানে কী পরিমাণে এখানে ভিড় রয়েছে, দেখার মতো ভিড়। কাশী বিশ্বনাথে এত পরিমাণে ভিড় রয়েছে, আমরা কিন্তু ভেতরে বসার জায়গা পেলাম না। এখন আমরা প্ল্যান করলাম যে এখান থেকে বেরিয়ে যাই, সামনের দিকে দেখি যদি কোনো দোকান পাই সেখানেই বসবো, কারণ এখানে বসার মতো কন্ডিশন নেই। মানে এত ভিড় আছে এখানে, বসার কোনো কন্ডিশন নেই। এখন এখান থেকে যে বেরিয়ে গেলাম। এবার সামনে কোনো দোকান পেলে সেখানে গিয়েই বসবো। প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে, মানে সবাই রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছে, তো আমরাও এখন রেস্ট নেব। কাশী বিশ্বনাথ ছাড়িয়ে এসে আমরা ঠিক একটা জায়গা পেলাম, মানে এত পরিমাণে পায়ে ব্যথা হচ্ছে আর হাঁটতে পারছি না। এখন একটু রেস্ট নেব। আমি এখানে বসেছি, রিয়া চেয়ারে বসে পড়েছে। রিয়া, প্রচণ্ড কষ্ট হচ্ছে, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড ব্যথা। আমি ঠিক এইভাবে এখানে দোকানের সামনে বসে এখানে খানিকক্ষণ বসবো, তারপরে রেস্ট নিয়ে তারপর আমরা আবার সামনের দিকে রওনা দেবো। আমরা 1 ঘন্টা মাত্র রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা 3:30 এখন সময় হয়েছে। এখন আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে এখন সামনের দিকে হেঁটে যাচ্ছি তারকেশ্বর। এখনও রাস্তা অনেক বাকি, আর এখানে ভক্তদের ভিড় কিন্তু একই রকমভাবেই রয়েছে, সারা রাত একই রকম ভক্তের ভিড়, আর প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছে। আমরা মানে দুজনে হাঁটতে পারছি না। রিয়া, প্রচণ্ড পায়ে ব্যথা। মানে যেহেতু কোনো দিন আসেনি তারকেশ্বরে পায়ে হেঁটে, তো সেই জন্য মানে অভিজ্ঞতাও নেই, এটা প্রথম অভিজ্ঞতা হচ্ছে। মানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, প্রচণ্ড। রাত এখন গভীর, চারিদিকের কোলাহল কিছুটা শান্ত হয়ে এসছে, কিন্তু আমাদের পথ চলা এখনও থামিনি। সত্যি বলতে রাতের দিকে ক্লান্তি যখন চরমে পৌঁছলো, আমি নিজেই একবার ভাবছিলাম এবার বোধহয় হাল ছেড়ে দিতে হবে। কিন্তু নিজের কষ্টের চেয়েও আমার পাশে থাকা মানুষটার কষ্ট আমাকে বেশি ভাবিয়ে তুলছিল। রিয়ার মুখটার দিকে তাকিয়ে যখনই আমি জিজ্ঞাসা করছি, তুমি কি পারবে, তুমি কি যাবে, ও একবারের জন্য না বলেনি। ওর চোখের সেই অসম্ভব আত্মবিশ্বাস আর মুখের সেই ফাঁকা হাসিটা যেন মাঝ রাস্তায় আমাকে এক নতুন করে বাঁচার, নতুন করে লড়াই করার অনুপ্রেরণা দিচ্ছিল। মনে হচ্ছিল ও যখন হার মানেনি, তখন বাবা তারকনাথের দরবারে আমরা ঠিক পৌঁছেই যাব। এখন সময় হয়েছে প্রায় 5টা, আর এখন ভোরের আলো কিন্তু
চারিদিকে ফুটে উঠেছে। আর আমরা এখান থেকে প্রায় এখনও 9-10 কিলোমিটার মতো বাকি আছে, আমাদের প্রায় 10 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা হাল ছাড়বো না, আমরা লাস্ট পর্যন্ত যাবো, কী হয় দেখি। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, আমরা দুজন রয়েছি, হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমার একার নয়, প্রত্যেকটা মানুষের। প্রতিটা মুহূর্তে ক্লান্তি আর ব্যথার সাথে লড়াই করতে করতে অবশেষে যখন ভোরের আলো ফুটল, আমাদের সামনে তখন দাঁড়িয়ে অলৌকিক সে প্রবেশদ্বার, তারকনাথের ওয়েলকাম গেট। তো ফাইনালি এতক্ষণ জার্নি করে আমরা প্রায় তারকেশ্বর কাছে চলে এসেছি। আর এত কষ্ট, এত খাটনির পরে যখন এইটা দেখি একটু শান্তি পাই আর কি। তো আমার সামনেই রয়েছে তারকেশ্বরের ওয়েলকাম গেট। গেটটা দেখা মাত্রই যেন শরীরের সমস্ত যন্ত্রণা কোথায় হারিয়ে গেল। আমরা পারলাম, কোনো চাকার গতি নয়, কোনো শর্টকাট নয়, শুধু একে অপরের হাত ধরে বিশ্বাসের জোরে সারাটা রাত হেঁটে আজ আমরা বাবার দোরগোড়ায়। রিয়ার দিকে তাকিয়ে মনে হলো, জীবনে একজন সঠিক সঙ্গী পাশে থাকলে যত বড় কঠিন পথই হোক না কেন তা ঠিক পার করাই যায়। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। সবাই গেটের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলছে, আর আমরাও একটু তুলে নিলাম। এবার আমরা আরও সামনের দিকে এগোবো। এখন আর দাঁড়ালে হবে না, দাঁড়ালেই কষ্টকর, পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আর দাঁড়াবো না। আমরা অনেক কবার ভেবেছিলাম যে যেই মোটর ভ্যানগুলো আর কি ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যায়, তো সেই গাড়িতে করে চলে যাওয়ার জন্য, কিন্তু ফাইনালি ভাবলাম যে না, আমরা হেঁটেই যাব। আর এই মোটিভেশনগুলো কাদের কাছ থেকে আসে জানেন? যখন এরকম কোনো ভক্ত বাবার মাথায় জল ঢালতে যাবে। আপনারা একবার দেখাচ্ছি। তো এই সমস্ত মানুষের কাছ থেকে অনেক মোটিভেশন নেওয়ার আছে। এরকম বহু লোক আপনি এখানে আসলে দেখতে পাবেন। যারা সুস্থ শরীর তারা অনেক অজুহাত দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু যারা আসল ভক্ত তারা কিন্তু যে কোনো উপায় চলে যাবে বাবার কাছে। তো আমরাও যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো আমরা কিন্তু প্রায় চলেই এসেছি, আর এখান থেকে 2 কিলোমিটার মতো বাকি আছে। আর আমাদের এখানে প্রথম যে গেটটা পড়লো, এখানে আমাদের খানিকক্ষণ দাঁড়াতে হবে। এই গেটটা উঠলে আমরা আবার তারপরে এগোবো। এখন এই ভিড়টা কিন্তু এখানে রয়েছে। তো এই ভিড়টা কিন্তু এখানে রয়েছে, আর এই প্রথম গেট আমাদের পড়লো আজকে। এবার হয়তো সামনে আরও 2-1টা গেট পাবো, তারপর আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করবো। তো আমরা প্রায় চলে এসেছি, আর 1 কিলোমিটার মতো বাকি আছে। এই শ্রাবণী মেলায় 2026-এ সবচেয়ে বড় যে সেবা শিবিরটা তৈরি হয়েছে, সেটা কিন্তু এই মন্দির থেকে 1 কিলোমিটার দূরেই। আপনাদের একবার দেখাচ্ছি আমি সেই সেবা শিবিরটা কোথায় আছে। এটা চলে যাচ্ছে মন্দিরের দিকে রাস্তা, আর এখানে চলে যাচ্ছে সেবা শিবির। এখানে সমস্ত রকম ফেসিলিটি আছে, মেডিকেল ফেসিলিটি থেকে শুরু করে সব কিছু, মানে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা রয়েছে। সমস্ত যা যা বাকি শিবিরগুলোতে ছিল এখানে কিন্তু সেটা আছে, কিন্তু এটা বড় মাত্রায় আছে, মানে অনেকটা এরিয়া নিয়ে করা আছে। তো এই শিবিরটা কিন্তু আপনারা আসলে এখানে খানিকটা টাইম বসে টাইম কাটাতে পারেন। তো আমরা এর মধ্যে আর বসবো না, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন মন্দিরের দিকে সোজা চলে যাবো। কথায় বলে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। দূর থেকে যখন মন্দিরের ওই ধ্বসটা চোখে পড়ে, তখন শরীরের সমস্ত ক্লান্তি যেন এক নিমেষে কর্পূরের মতো উবে যায়। মনে হয় এই কষ্টের শেষেই তো আসল শান্তি।
আজকে সোমবার দিন এত পরিমাণে ভিড় হয়েছে, আর এখন 22টা ব্যারিকেড করেছে। প্রত্যেকটা ব্যারিকেডে আমাদের 1 ঘন্টা করে ওয়েট করতে হয়েছে। তো আমরা এখন এই যে গেট থেকে এখন সোজা চলে যাচ্ছি জেনারেল লাইনের দিকে। আর যাদের বড় বাঘ ছিল তাদের সোজা পাঠিয়ে দিয়েছে। এখন এই সোজা আমরা হেঁটে যাবো। বাবা তারকনাথ আসলে কাউকে ফিরিয়ে দেন না। যে যত কষ্ট করে ওনার কাছে এসে পৌঁছান, ওনার আশীর্বাদের হাতটা তার মাথার ওপর ততটাই শান্ত হয়ে বসে। এই জার্নিটা আমাকে শেখালো ভরসা থাকলে জীবনের যে কোনো কঠিন পথই পার করা সম্ভব। সত্যি বলতে বন্ধুরা, শেওড়াফুলি ঘাট থেকে যখন রওনা দিয়েছিলাম তখন ভাবিনি এতটা পথ হেঁটে আসতে পারবো। কিন্তু যখন চারপাশের মানুষ ভোলে বোম বলে চিৎকার করছিল, তখন যেন পা দুটো আর নিজের ছিল না, কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে আসছিল। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে গেলাম। অনেক মিসগাইড হয়েছে, সব কিছু আপনাদের বললাম। এত মিসগাইড হয়েছে যার জন্য আমাদের প্রচুর টাইম নষ্ট হয়েছে, আর প্রচুর রিস্ক ছিল। আমাদের যে লাইনটা ছিল, মানে যেখান থেকে বেরোনোর লাইন, সেখান থেকে আমরা ঢুকেছি, মানে বিচ্ছিরি অবস্থা একদম। আর এই এখন পুজো দিয়ে মানে বাবার মাথায় জল দিয়ে আমরা কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো সামনের দিকে এগোই। গাড়ি বা বাইকে চড়ে তো আমরা কত জায়গা ঘুরি, কিন্তু নিজের সব অহংকার, সব কষ্ট ভুলে বাবার দরবারে পায়ে হেঁটে আসার যে মানসিক শান্তি, তা কোটি টাকা খরচ করলেও বোধহয় পাওয়া যাবে না। আজকের এই আধ্যাত্মিক জার্নিটা আমার জীবনের অন্যতম সেরা একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো পথ চলা নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর মনের ভেতরে ভক্তি রাখবেন। বাবা তারকনাথ সবার মঙ্গল করুন। ভোলে বোম।